Hello everyone, welcome back to our channel. আজকে আমরা WBSSC SLST এডুকেশনের আরেকটি ইউনিট নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশন ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষার পরিমাপ ও মূল্যায়ন। আজকে আমরা এই ইউনিটটা আগের দিনের মতনই পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব, যেটুকু সম্ভব। যেটুকু রয়েছে তার মধ্যে যতটুকু তোমাদের সিলেবাসে রয়েছে সেই জিনিসগুলো তো পড়বই, এছাড়াও আরও এক্সট্রা যতটুকু সম্ভব ততটুকু ইনক্লুড করার চেষ্টা করেছি। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ক্লিক দ্য লাইক বাটন। অ্যান্ড যদি আর কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবার প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ মেজারমেন্ট অ্যান্ড হোয়াট ইজ ইভালুয়েশন, অর্থাৎ পরিমাপ এবং মূল্যায়ন, এই দুটোর মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, পরিমাপ অর্থাৎ মেজারমেন্ট, মেজারমেন্ট হচ্ছে সবসময় কোয়ান্টিটেটিভ হয়। ঠিক আছে, অর্থাৎ যেই জিনিসগুলো আমরা নাম্বারের বেসিসে ক্যালকুলেশন করতে পারি, বা আমরা ক্যালকুলেশন করার জন্য কোনো নিউমেরিক্যাল কোনো জিনিস ব্যবহার করি, সেই জিনিসগুলোকে বলা হয় মেজারমেন্ট। একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, আর ইভালুয়েশন কি, যেখানে আমাদের কোয়ালিটেটিভ জিনিস ইউজ করতে হয়, অর্থাৎ যেখানে শুধুমাত্র নাম্বারের মধ্যে ব্যাপারগুলো সীমিত থাকে না, বা কোনো ম্যাথামেটিক্যাল ব্যাপার থাকে না, যেখানে অ্যাটিটিউড বা পার্সোনালিটি বা এরকম টাইপের জিনিসগুলোকে আমরা পরিমাপ করে থাকি, বা ব্যাপারগুলোকে আমরা মূল্যায়ন করে থাকি, দ্যাট ইজ ইভালুয়েশন। ঠিক আছে, তো আমরা কনসেপ্টটা তবু একবার পড়বো, যেখানে কি বলছে যে মেজারমেন্ট ইজ এ এডুকেশন ফর দ্য প্রসেস কোয়ান্টিফাই, যেটা বললাম, যেটাকে কোয়ান্টিফাই করা যায়, যেটাকে স্ট্যান্ডার্ডাইজ টুলার ইনস্ট্রুমেন্টাল সাচ এস টেস্ট, কুইজ, রেটিং স্কেল, এই যে জিনিসগুলো ইনক্লুড করা হয়ে থাকে। এবং এর অবজেক্টিভস হচ্ছে প্রিসাইজ অ্যান্ড নিউমেরিক্যাল ডাটা, যেখানে নিউমেরিক্যাল ডাটার মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে। এবং এর যেমন কি একটা স্টুডেন্টের স্কোর 18 আউট অফ 20, 20-র মধ্যে সে 18 পেয়েছে, এটা কিভাবে বের করলাম আমরা, ম্যাথামেটিক্যাল একটা নাম্বারের বেসিসে বের করলাম, দ্যাট ইজ মেজারমেন্ট। ঠিক আছে, আশা করি মেজারমেন্ট আর ইভ্যালুয়েশনের মধ্যে এরপর থেকে আর কনফিউশন হওয়ার কথা নয়। ঠিক আছে, দেন কি বলছে, কি ফিচার্স কি আছে, যে কোয়ান্টিটিভ ইন নেচার, ইনভলভ লাইক টেস্ট, এক্সাম, চেকলিস্ট টেস্ট, যেগুলো আমরা পড়লাম, যে হাউ মাচ, কতটা, যেখানে নাম্বার দিয়ে আমরা ওটাকে প্রকাশ করতে পারি। This does not explain reason or behind performance, অর্থাৎ কোনো রকম পারফরমেন্স যেটা করছে সেটার পিছনে কি কারণ থাকতে পারে, কেন হলো, এইসব বিষয়ে আমাদের জানার কোনো প্রয়োজন নেই। সেটা হচ্ছে মেজারমেন্ট। যেখানে প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে ইভালুয়েশন। ঠিক আছে, ইভালুয়েশন হয় কেমন, জাজমেন্টাল হয়, কোয়ালিটেটিভ হয় এবং কোয়ান্টিটেটিভ, দুটোই হয়ে থাকে। এখানে কি বলছে, evaluating either student can be apply mathematical concept real life situation, সে একটা স্টুডেন্ট তার এই সেই যে ম্যাথামেটিক্যাল যে একটা জিনিস শিখলো, সেটা কি সে রিয়েল লাইফে ইউজ করতে পারছে, বা সে যে শিখলো সেটা তার রিয়েল লাইফে কতটা কাজে লাগছে। হুম, বা সেটা শেখার ফলে তার অবজেক্টিভস গুলো কি ফুলফিল হলো, এই যে জিনিসগুলো আমরা বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা করছি, দ্যাট ইজ ইভালুয়েশন। ঠিক আছে, এটা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুটোই হতে পারে। এবং এটার ভ্যালু জাজমেন্ট, যেমন কি এক্সিলেন্স, স্যাটিসফ্যাক্টরি, এরকম হতে পারে, যে স্যাটিসফাই হলো কি না, কেন হলো, হাউ, কেমন করে হলো, এই জিনিসগুলো আমরা ইনক্লুডেড, দ্যাট ইজ ইভালুয়েশন। আচ্ছা, এবার আমরা পড়বো যে নিডস কি, ইভালুয়েশনের নিডস কি। ঠিক আছে, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। ইভালুয়েশনের নিডস কি, যে আন্ডারস্ট্যান্ডিং স্টুডেন্ট লার্নিং। ঠিক আছে, স্টুডেন্ট যেটা শিখছে সেটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য আমরা ইভালুয়েশন করব। টিচিং মেথডটাকে ইমপ্রুভ করার জন্য আমরা ইভালুয়েশন করব। ডায়াগনোসিস, অর্থাৎ তার কি প্রবলেম রয়েছে, তার কি লার্নিংয়ের কি কি ডিফিকাল্টিস আসছে, এই জিনিসগুলো মেজার করার জন্য আমরা ইভ্যালুয়েশন করব। তার কারিকুলাম ডেভেলপমেন্ট করার জন্য, তার এডুকেশনাল বিভিন্ন রকম ডিসিশন দেওয়ার জন্য, এবং স্টুডেন্টদেরকে মোটিভেট করার জন্য আমরা ইভ্যালুয়েট করব। কিভাবে, যে কোন জিনিসগুলোতে সে মোটিভেট হচ্ছে, আমি ক্লাসরুমে সেই সেই জিনিসগুলো আমি ইভ্যালুয়েট করব।
একটা জিনিস ক্লাসে করালাম, আমি ইভালুয়েট করলাম যে এটা থেকে কি মোটিভেট হচ্ছে, যদি না হয়ে থাকে তাহলে নেক্সট দিন আমি একটা অন্য জিনিস করব। এইভাবে আমরা ওকে মোটিভেট করার জন্য ইভালুয়েশন করব, ঠিক আছে। স্কোপ, ইভালুয়েশনে স্কোপ আছে কিছু, ঠিক আছে। স্কোপ অর্থাৎ যে পরিধিটা, ঠিক আছে, মানে কতটা জায়গা জুড়ে বিস্তৃত ইভালুয়েশনটা, সেটার মধ্যে কি কি থাকছে, কগনিটিভ ডোমেন, অর্থাৎ তার ইভালুয়েশনের মধ্যে কি করছি, টেস্ট করতে পারি, অ্যাসাইনমেন্ট করতে পারি, কুইজ করতে পারি, এগুলোর মাধ্যমে কিন্তু কগনিটিভ অর্থাৎ নলেজের যে বিষয়টা সেটা কিন্তু ডেভেলপ করা সম্ভব ইভালুয়েশনের মাধ্যমে, ঠিক আছে। দেন আমরা এফেক্টিভ ডোমেন কিভাবে ইভালুয়েট করব, অর্থাৎ যেখানে অ্যাটিটিউড বা ভ্যালু এগুলো কিভাবে ইভালুয়েট করব, অবজারভেশনের মাধ্যমে করতে পারি, সেলফ রিপোর্টের মাধ্যমে করতে পারি, বা পিয়ার রেটিং এর মাধ্যমে করতে পারি, অর্থাৎ ওদের স্টুডেন্টদের মধ্যে থেকেই ওদেরকে রেটিং দিতে বলবো, যে একজন স্টুডেন্টকে বলবো যে তুমি তোমার বন্ধুকে কত রেট করতে চাও, বা ওর মধ্যে কি কি যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেগুলোর বেসিসে তুমি ওকে কত নাম্বার দিতে চাও। এরকম ভাবে আমি এফেক্টিভ ডোমেনটাকে ইভালুয়েট করতে পারি। দেন কি সাইকোমোটর ডোমেন, অর্থাৎ যেগুলো স্কিল বেস সেগুলো, ঠিক আছে, যেমন কি ল্যাব ওয়ার্ক, ক্রাফট ওয়ার্ক, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলোর মাধ্যমে। ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ ইভালুয়েশন কি, ফর্মেটিভ ইভালুয়েশন হচ্ছে যেটা কন্টিনিউয়াসলি চলে, যেটা সারা বছর ধরে আমি কন্টিনিউয়াসলি তাকে ইভালুয়েট করে যাচ্ছি। আর সামেটিভ ইভালুয়েশন কি, যেটা আমাদের পুরো কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে একটা ইউনিট টেস্ট নিচ্ছি, বা তার যে হাফ ইয়ারলি এক্সাম হচ্ছে বা যে অ্যানুয়ালি এক্সাম হচ্ছে, দ্যাট ইজ সামেটিভ ইভালুয়েশন, ঠিক আছে। এরপর কি ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল কোনটা, যেটার মধ্যে আমি স্ট্রাকচার ভাবে তাকে টেস্ট নিচ্ছি, ঠিক আছে, রিটেনের এক্সামের টেস্ট নিচ্ছি, আমি আগে কোশ্চেন তৈরি করে টেস্ট নিচ্ছি, দ্যাট ইজ ফর্মাল। ইনফর্মাল কি, যে সে ক্লাসে রয়েছে, আমি তাকে অবজার্ভ করছি, ঠিক আছে, বা সে ক্লাসে তাকে হঠাৎ করে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, সে কিভাবে অ্যান্সার দিল তার পরিপ্রেক্ষিতে তাকে জাজ করছি। দেন কি কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের মাধ্যমে করতে পারি, যেটা হচ্ছে এখন আমাদের যে এডুকেশন সিস্টেম সেটাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্য, একাডেমিক এবং কো কারিকুলারের জন্য, ঠিক আছে। এবার আমরা পড়বো কিছু টুলস আর টেকনিক সম্পর্কে, ঠিক আছে। টুলস আর টেকনিক অর্থাৎ আমাদের যে ইভালুয়েশনের যে কি কি টুলস ব্যবহার করি ইভালুয়েশন করতে, আর কোন কোন টেকনিক্সে দিয়ে আমরা ইভালুয়েশনটা করে থাকি, ঠিক আছে। তো টুলস কি কি ইউজ করি, টুলস হচ্ছে আমরা টেস্ট নিতে পারি। কিরকম টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্ট কোনটা, যেটা আমাদের নর্মালি আমরা স্কুলে যে টেস্টটা, ঠিক আছে, যে একসাথে এসে কত পেলো, দ্যাট ইজ অ্যাচিভমেন্ট টেস্ট। ডায়াগনোসিস টেস্ট কোনটা, তার কি কি প্রবলেম রয়েছে সেইটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি। অ্যাপটিটিউড টেস্ট করতে হচ্ছে সে তার একটা স্পেসিফিক কোনো অ্যাবিলিটি নিয়ে আমি টেস্ট করছি, মানে উদাহরণ দেওয়া যেতে পারে যে আমি দেখতে চাইছি যে আমার ক্লাসরুমে কতজন স্টুডেন্ট ভালো ড্রয়িং করতে পারে, আমি সবাইকে ড্রয়িং করতে দিলাম, এবার আমি তার মধ্যে থেকে ডিসাইড করব যে কে ভালো ড্রয়িং করছে, দ্যাট ইজ অ্যাপটিটিউড টেস্ট। দেন কি ইন্টেলিজেন্ট টেস্ট। ইন্টেলিজেন্ট টেস্টের জন্য আমরা জানি যে বিভিন্ন রকম কোশ্চেনের মাধ্যমে বা বিভিন্ন রকম কোনো মেমোরি বেসড টেস্টের মাধ্যমে ইন্টেলিজেন্ট টেস্ট করা হয়ে থাকে, ঠিক আছে। অবজারভেশন কি, অবজারভেশন করতে পারি, ইভ্যালুয়েশন করার জন্য আমরা অবজারভেশন করতে পারি বিভিন্ন রকম স্কিল অ্যাটিটিউড গুলোকে। এছাড়া কি রেটিং স্কেল, রেটিং স্কেল কি, যেখানে তার বিহেভিয়ার, তার ট্রেটস, এই জিনিসগুলোকে বেস করে আমি তাকে জাজ করছি, অর্থাৎ টিচার তাকে স্টুডেন্টকে জাজ করছে, তার বেসিসে তাকে নাম্বার দিচ্ছে 1 থেকে 5-এর মধ্যে। 1 মানে হচ্ছে সে খুব কম, আর 5 মানে এক্সেলেন্স, এই বেসিসে আমি তাকে ইভালুয়েট করছি। চেকলিস্ট কি, যে আমি অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স তৈরি করলাম যে একটা স্টুডেন্টের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত। এবার আমি ক্লাসরুমে যাচ্ছি, গিয়ে সেই ক্লাসরুমে ওর বিহেভিয়ারটা দেখছি, দেখে আমি টিক দিচ্ছি যে ওর মধ্যে এই বিহেভিয়ারটা রয়েছে, এই বিহেভিয়ারটা নেই। যেটা টিক দিচ্ছি, যেগুলো যেগুলো টিক দিচ্ছি সেগুলো হচ্ছে ওর মধ্যে রয়েছে, বা যেগুলো নেই সেগুলোতে ক্রস দিচ্ছি, দ্যাট ইজ চেকলিস্ট। কোশ্চেনিয়ার কি, যেখানে আমি কোশ্চেন করছি এবং তার মাধ্যমে আমি তার অ্যাটিটিউড, ওপিনিয়ন জানার চেষ্টা করছি, তার তার ভ্যালু সিস্টেমটাকে জানার চেষ্টা করছি, ঠিক আছে। এবার আমি এখানে কোশ্চেনিয়ার 2 রকম হতে পারে, একটা হচ্ছে মাল্টিপল চয়েস করতে পারি, দ্যাট ইজ ক্লোজ এন্ডেড, আর আমি একটা হতে পারি যে আমি জিজ্ঞাসা করতে পারি তোমার কি মতামত আছে বলো, দ্যাট ইজ ওপেন এন্ডেড, ঠিক আছে। ইন্টারভিউ কি, 1 to 1, আমি একজন একজন করে ইন ডেপথ
একাকিত্বে ইন্টারভিউ নিতে পারি, বা আমি তাদেরকে গ্রুপে ইন্টারভিউ নিতে পারি, বা স্ট্রাকচারভাবে ইন্টারভিউ নিতে পারি। স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার, ঠিক আছে? এটা আমরা যখন ইন্টারভিউ পড়েছি তখন কিন্তু আমরা অলরেডি পড়েছি যে স্ট্রাকচার মানে আমি আগে থেকে তৈরি করে রাখবো, ইন্টারভিউ করব কি কি কোশ্চেন। সেমি স্ট্রাকচার মানে আমি কোশ্চেন নিজে থেকে আগে থেকে স্ট্রাকচার করেও রাখবো, আবার আমার মনে যা আসবে তাই জিজ্ঞাসা করবো। আনস্ট্রাকচার মানে আমি কিচ্ছু প্ল্যাটিং করে রাখবো না, যা মনে আসবে তাই জিজ্ঞাসা করে নেবো। অ্যানেকডোটাল রেকর্ড কি? যেখানে হচ্ছে স্টুডেন্টের শর্ট ফ্যাকচুয়াল ডেসক্রিপশন, অবজার্ভ বিহেভিয়ার এন্ড ইনসিডেন্ট, ট্রেকিং সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট, এই সমস্ত জিনিসগুলো রেকর্ড করা থাকে স্টুডেন্টের, ঠিক আছে? কিউমুলেটিভ রেকর্ড কি? যেখানে কন্টিনিউয়াসলি রেকর্ড অফ স্টুডেন্ট, মানে অর্থাৎ সে একাডেমিকলি কি করছে, তার পার্সোনালি তার কি হচ্ছে, সে ওভার টাইম যেতে টাইমের সাথে 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 সে কতটা গ্রো করছে, সেটার বেসিসে আমি একটা রেকর্ড তৈরি করে রাখছি, ঠিক আছে? আর পোর্টফোলিও কি? পোর্টফোলিও আমরা সবাই জানি যে তার কোন কোন ভালো কাজ রয়েছে, তার স্কুল লাইফে সে কোন কোন ভালো কাজগুলো করেছে, তার কি কি সে হয়তো ক্লাসে কোনো একটা ক্লাসে হয়তো সে খুব ভালো রেজাল্ট করেছিল, বা সে হয়তো স্পোর্টসে কোনো একবার স্পোর্টসে হয়তো ফার্স্ট এসেছিল। এই জিনিসগুলোকে আমি সমস্ত জিনিসগুলোকে কালেক্ট করে রাখছি, সেটা হচ্ছে তার পোর্টফোলিও, ঠিক আছে? এবার আমরা দেখবো যে কোন কোন টেকনিক্সের মাধ্যমে আমরা ইভালুয়েট করতে পারি, ঠিক আছে? রিটেন টেকনিক ইউজ করতে পারি, যেখানে এসে টাইপ কোশ্চেন আসবে, শর্ট টাইপ অ্যান্সার আসবে, মাল্টিপল চয়েস হতে পারে, বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা লেখার মাধ্যমে, রিটেন টেকনিক, ঠিক আছে? ওরাল। আমি তার ভাইবা নিতে পারি, আমি গ্রুপ ডিসকাশন করতে পারি, এবং রেসাইটেশন করতে পারি। তেমনকি প্র্যাকটিক্যাল ল্যাব ওয়ার্কের মাধ্যমে আমি তাকে ইভালুয়েট করতে পারি, ডেমনস্ট্রেশনের মাধ্যমে করতে পারি, এক্সপেরিমেন্টের মাধ্যমে করতে পারি, এছাড়াও সায়েন্স, ক্রাফট, টেকনিক্যাল সাবজেক্টের মাধ্যমে করতে পারি। প্রজেক্ট ওয়ার্কে কি আছে? যে আমরা প্ল্যানিং করব, আমরা এক্সিকিউশন করব, রিপোর্ট করব, ঠিক আছে? তারপরে কি ইন্ডিপেন্ডেন্ট লার্নিং করব, ক্রিটিক্যাল থিঙ্কিং করব, এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে, ঠিক আছে? সেলফ এন্ড পিয়ার ইভ্যালুয়েশনে কি করতে পারি? যে স্টুডেন্ট অ্যাক্সেস দেয়ার ওন এবং আদার্স ওয়ার্ক, ঠিক আছে? আমি বলতে পারি যে তুমি, আমি একজন স্টুডেন্টকে বললাম যে তুমি তোমার তোমার একটা ফ্রেন্ডকে তুমি ইভালুয়েট করবে, যে সে কোন কাজটা ভালো করছে আর কোন কাজটা ভালো করছে না। আর সেই ফ্রেন্ডটাকেই হয়তো আমি বলে দিলাম যে তুমি ওকে ইভালুয়েট করবে, দিয়ে তারপরেতে আমার কাছে এসে আমি যখন তোমাদেরকে জিজ্ঞাসা করবো তখন তুমি আমার কাছে এসে রিপোর্ট করবে যে কি কি দেখলে, কি কি অবজার্ভ করবে। এরকম ভাবে আমি সেলফ বা পিয়ার ইভালুয়েশন করতে পারি। বা সেলফ ইভালুয়েশন কি? আমি তাকে নিজেকেই বলছি যে তুমি আমাকে তোমার নিজেকে ইভালুয়েট করবে, যে তুমি এই সপ্তাহে কোন কোন কাজগুলো করলে, তুমি এই কাজগুলো করার ফলে কি কি শিখলে, তোমার কি কি ডেভেলপমেন্ট হলো, এগুলো তুমি আমাকে এসে বলবে, ঠিক আছে? এবার আমরা চলে যাব যে বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট টেস্টের ওপরে, ঠিক আছে? যে স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাচিভমেন্ট টেস্ট, বিষয়টা খুব সোজা, মানে শুনে মনে হবে যে বিশাল কিছু একটা, কনস্ট্রাকশন এবং স্ট্যান্ডার্ডাইজেশন অফ অ্যাচিভমেন্ট টেস্ট, এই জিনিসগুলো কি, মানে বিশাল কিছু মনে হবে, বাট এগুলো কিচ্ছু না, ঠিক আছে? আমি খুব ইজিলি বুঝিয়ে দিচ্ছি যে আমরা ফার্স্টে জানবো যে হোয়াট ইজ অ্যাচিভমেন্ট টেস্ট, ঠিক আছে? অ্যাচিভমেন্ট টেস্ট কি? যেখানে আমরা আমি বলে দিচ্ছি আমার ক্লাসরুমে যেগুলো আমরা নর্মাল এক্সাম দিয়ে থাকি, স্কুল কলেজে যে এক্সামগুলো দিয়ে থাকি, যে একটা পাসিং মার্কস থাকবে, সেই মার্কসটা যে অতিক্রম করতে পারবে তারা তারা পাস করবে, যারা যারা অতিক্রম করতে পারবে না তারা তারা ফেল করবে। তার বেসিসে আমি একটা টেস্ট করছি, এবং আমি অবজার্ভ করছি যে সারা বছর ধরে সে যা যা পড়লো সে কতটা নাম্বার পেলো, তার বেসিসে আমি জাজ করবো যে সে কতটা অ্যাচিভ করতে পেরেছে। দ্যাটস ইট, ঠিক আছে? তো এটা কিভাবে কনস্ট্রাকশন করা হয়, ঠিক আছে? কনস্ট্রাকশন অর্থাৎ স্টেপ ইন কনস্ট্রাকশন অ্যাচিভমেন্ট টেস্ট, এটা কিভাবে বানানো হয়, ঠিক আছে? এই যে অ্যাচিভমেন্ট টেস্টটা যে আমি করলাম সেটা কি করে আমি তৈরি করতে পারি, মানে তোমরা যখন ইন ফিউচারে টিচার হবে তখন তো তুমি কোশ্চেন করবে, তখন তো তোমাকে স্কুলে গিয়ে বা তোমাকে কলেজে গিয়ে তোমাকে কোশ্চেন তৈরি করতে হবে তোমার স্টুডেন্টদের পরীক্ষা নেওয়ার জন্য, রাইট? তো তুমি কোন প্রসেসের মাধ্যমে কোন কোন স্টেপগুলো ফলো করে কোশ্চেনটা তৈরি করবে, সেটাই এখানে বলা হয়েছে, বা টেস্টটা তৈরি করবে। ফার্স্টে আমি প্ল্যান করব,
দেন আমি আইটেম, তারপর হচ্ছে আমি রিটেন টেস্ট আইটেমগুলো লিখবো, ঠিক আছে, যে অবজেক্টিভ টাইপ হবে, শর্ট টাইপ অ্যান্সার হবে নাকি এসে টাইপ হবে, এগুলোকে লিখবো। তারপর কি অ্যাসেম্বলি টেস্ট, তারপর আমি অ্যারেঞ্জ করবো যে টেস্টটা কীরকম হবে, ইজি হবে নাকি ইজি থেকে ডিফিকাল্ট হবে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে ইজি থেকে ডিফিকাল্ট হয়, ঠিক আছে, প্রথম দিকে কোশ্চেনগুলো ইজি হবে, তারপর গিয়ে শেষের দিকে ডিফিকাল্ট কোশ্চেনগুলোকে দেওয়া হবে। দেন হচ্ছে ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকবে, কোনো একটা টাইম লিমিট করে দেওয়া হবে, কত মার্কসের এক্সাম নিচ্ছি, এই জিনিসগুলো ইনক্লুড থাকবে, আমি ডিসাইড করব। দেন কি প্রি টেস্টিং, আমি তার আগে স্মল গ্রুপ সিমিলার টার্গেট পপুলেশনের উপরে এই টেস্টটা নেব এবং সেটার উপরে আমি পপুলেশনের উপরে অ্যানালাইজ করব, ঠিক আছে। দেন আমি আইটেম অ্যানালাইসিস করব। আইটেম অ্যানালাইসিসে কি করব, যে হাউ ইজি অর হার্ড আইটেম, অর্থাৎ আমি যে টেস্টটা নিলাম তার পরিপ্রেক্ষিতে আমি জাজ দেখব যে টেস্টটা কি সোজা ছিল নাকি কঠিন ছিল, টেস্টটা হওয়ার ফলে কতজন খুব বেশি নাম্বার পেলো, কতজন কম নাম্বার পেলো, ঠিক আছে, তার মধ্যে কতজন ভুল অ্যান্সার দিল, কতগুলো স্টুডেন্ট বেশি অ্যান্সার দিল, কতগুলো কম অ্যান্সার দিল। যদি এমনটা হয়ে থাকে যে দেখা গেল যে হয়তো আমি যে টেস্টটা করেছি তার মধ্যে বেশিরভাগ কোশ্চেনেই লোকে ভুল অ্যান্সার দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আমি মনে করব যে আমার টেস্টটা কিন্তু আদৌ ঠিকঠাক কনস্ট্রাক্ট হয়নি, ঠিক আছে। আমাদের সবসময় অ্যাভারেজ রাখতে হবে, যেন খুব বেশিও নাম্বার না চলে আসে, যেন খুব বেশিও সবাই না ঠিক করতে পারে, বা খুব কমও যেন না হতে পারে। কাঠিন্যের যে মাত্রাটা সেটা অ্যাভারেজ রাখতে হবে, এরকম ভাবে কোশ্চেন তৈরি করতে হবে, ঠিক আছে। এবার আমরা পড়বো যে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট কি। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট হচ্ছে যেগুলো আমরা এই যে আমরা এই যে এসএসসির এক্সাম দিতে চলেছি, বা যে নেটের এক্সাম যেটা হয়ে থাকে, বা সেটের এক্সাম যেটা হয়ে থাকে, ঠিক আছে, এইগুলো হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ডাইজ এক্সাম, যেখানে একটা আহ, যেখানে একটা অ্যামাউন্ট অফ পার্সেন্ট বলে দেওয়া হয় যে এত পার্সেন্ট লোকজন পাশ করবে, ঠিক আছে। তারপর যতজন যতজন এক্সাম দেয় তার মধ্যে যেই পার্সেন্ট লোকজন, ধরা যাক যে আমি ডিসাইড করলাম যে আমার ক্লাসে আমি 100 জন স্টুডেন্টের মধ্যে 20 জন স্টুডেন্টকে পাশ করাবো, ঠিক আছে, আমি ডিসাইড করে নেবো যে 20 জন স্টুডেন্ট পাশ করবে, বাকি কেউ পাশ করবে না। তো আমি এটা তখন দেখবো, একটা আমি টেস্টটা নেবো, আর টেস্ট নেওয়ার পর আমি দেখবো যে সেই 20 জনের মধ্যে ফার্স্ট থেকে যে 20 জন নাম্বার পেয়েছে, অর্থাৎ 1 থেকে 20 অবধি যার হাইস্ট নাম্বার এসছে, আমি সেই কজনকে পাশ করাবো, বাকি সবাইকে ফেল করিয়ে দেবো। দ্যাট ইজ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, ঠিক আছে। এরপর কি বলছে, এই যে টেস্টটা, সেইটা সম্পর্কে আমরা জানবো যে এস্টাবলিশ রিয়েবিলিটি, আমি যেই টেস্টটা তৈরি করব সেটা যেন রিয়েবিলিটি থাকে, অর্থাৎ আমি যদি বারবার টেস্ট করি, বারবার যেন রেজাল্ট একই রকম হয়, এমনভাবে আমাকে টেস্টটা তৈরি করতে হবে। এমন যেন না হয় যে আমি একবার টেস্ট করলাম, তখন যে ফার্স্ট 20 জন পাশ করলো, পরের বার যখন টেস্ট করলাম সেই ফার্স্ট 20 জনের মধ্যে কেউ থাকলো না, অন্য 20 জন পাশ করে গেলো, তাহলে কিন্তু আমার টেস্টটা স্ট্যান্ডার্ডাইজড নয়। দেন কি এনসুরিং ভ্যালিডিটি, সেটা কিন্তু ভ্যালিডিটি থাকতে হবে, অর্থাৎ আমি যা যা পড়িয়েছি তার মধ্যে থেকেই আমি কোশ্চেন করবো, আমি উল্টো পাল্টা বাইরে থেকে কোশ্চেন করতে পারি না। দেন কি নর্ম ডেভেলপমেন্ট, ক্রিয়েট নর্ম রাখতে হবে, যে একটা অ্যাভারেজ স্কোর রাখতে হবে, যে এই স্কোরের বেশি যারা পাবে, অর্থাৎ সরি, এই যে একটা একটা নর্ম রাখতে হবে যে এত জনের বেশি যারা পাবে তারা কিন্তু তারাই পাশ করবে, অর্থাৎ 20 জন যদি আমি ঠিক করেছি তাহলে 20 জন পাশ করবে, এরকম একটা নর্ম ঠিক করতে হবে, সেই নর্মটা যেন একটা ঠিকঠাক অ্যামাউন্ট হয়ে থাকে, ঠিক আছে। দেন কি কম্প্যারিজন, অর্থাৎ আমি তাহলে কি করছি, যে ওই যে গ্রুপ অফ পিপল যে 20 জনের সঙ্গে সেই বাকি সবার কিন্তু আমি তুলনা গ্রুপ করে দিচ্ছি, তুলনা করছি, ঠিক আছে। এটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ টেস্টে হয়, এই টেস্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামেই দেখা যায়। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম যে 100 জনের মধ্যে 20 জন, এগুলো কিন্তু ক্লাসে কখনোই পসিবল নয় এবং উচিতও নয়। ফাইনাল ফর্ম অফ টেস্ট কি, প্রিফার ফাইনাল ভার্সন বেস্ট অফ অ্যানালাইসিস, এবং আমরা সবার শেষে হচ্ছে এটা কি ফাইনাল অ্যানালাইসিস করব, এবং তার ফলে আমি একটা গাইডলাইন তৈরি করে দেবো, এবং সেটাকে যেন অ্যাট্রাকটিভ এবং ইজি করা যায় ফরম্যাটটাকে, সেটা চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়বো যে আমাদের যে প্রেজেন্ট যে এক্সামগুলো আমরা দিচ্ছি তার মধ্যে ডিফেক্টস কি কি আছে, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ।
টু মাচ এমফাসিস রোড লার্নিং, বেশিরভাগ মুখস্থ বিদ্যার উপরে জোর দেওয়া হচ্ছে, যেটা আমরা লাস্ট বার নেট এক্সামে দেখলাম, রাইট? দেন কি ল্যাক অফ কম্প্রিহেনশন, আশা করি ডাব্লিউবিএসএসসি-তে হয়তো করবে না, আই হোপ, কারণ কি মেমোরাইজেশনের ওপরে আমার মনে হয় না যে হায়ার স্টাডিতে জোর দেওয়া উচিত। দেন কি ল্যাক অফ কম্প্রিহেন্সিভনেস, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেটা কিন্তু আমাদের যাচাই করা হচ্ছে না এক্সামে, ঠিক আছে? যদি আমি ধরে নিই তর্কের খাতিরে যে কম্পিটিটিভ এক্সামে করা হচ্ছে, স্কুল লেভেলে কতটা করা হচ্ছে, স্কুল লেভেলে কম্পিটিটিভ কম্প্রিহেনসিভ কতটা এক্সাম করা হচ্ছে, কম্প্রিহেনসিভ অর্থাৎ একটা কিছু দিয়ে দেওয়া হলো, এমন একটা কোশ্চেন দিয়ে দেওয়া হলো, সেই কোশ্চেনটা তুমি পড়ছো, তোমার যে নলেজ রয়েছে তার পরিপ্রেক্ষিতে তুমি ওটাকে বুঝে ওই মুহূর্তেই তুমি ওটাকে আন্ডারস্ট্যান্ড করে অ্যান্সারটাকে দিচ্ছ, এমন কোশ্চেন কটা করা হয় স্কুল লাইফে, তাই না? তারপর কি এক্সাম এমন করে দিয়েছে যেখানে স্ট্রেস আর অ্যাংজাইটিটাই কিন্তু মানুষের মধ্যে বেশি আসছে, আনফেয়ার ইভ্যালুয়েশন তো হচ্ছে, যেখানে যে ইভ্যালুয়েশন করছে সেটা ভীষণ আনফেয়ার হচ্ছে। দেন কি এনকারেজ করা হচ্ছে কিসে, আনএথিক্যাল প্র্যাকটিসের ওপরে, যেখানে কিন্তু পেপার লিক, চিটিং, এই জিনিসগুলো বেশি হচ্ছে। দেন কি সাবজেক্টিভিটি ইন ইভালুয়েশন, এসে টাইপ কোশ্চেন আর ওপেন পার্সোনাল বাইস চলে আসছে, অতিরিক্ত পরিমাণে সাবজেক্টিভিটি থাকলেও কিন্তু চলবে না। তারপর কি বলছে, নেগলেক্ট প্র্যাকটিক্যাল এবং লাইফ স্কিল, প্র্যাকটিক্যাল স্কিলের ওপরে এবং লাইফ স্কিল নেগলেক্ট করা হচ্ছে, কন্টিনিউয়াস ফিডব্যাক দেওয়া হচ্ছে না, এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ওপরে কিন্তু ইম্পর্টেন্স দেওয়া একদমই হচ্ছে না। এগুলোকে কি করে ইমপ্রুভ করা যেতে পারে, কন্টিনিউয়াস ইভালুয়েশন করতে হবে, এইগুলো যেগুলো পড়লাম ঠিক তার অপোজিট জিনিসগুলোকে করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন লেভেলে কোশ্চেন তৈরি করতে হবে, ওপেন বুক এবং বাড়িতে এক্সাম দেওয়ার ব্যবস্থা করতে হবে, তারপর হচ্ছে ভ্যারাইটি অফ অ্যাসেসমেন্ট টুলসের ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে যে ওপেন বুক আর হোম টেক এক্সাম মানে কিন্তু তুমি দেখে দেখে জাস্ট টুকে দিচ্ছ, সেই এক্সাম নয়। এক্সামটাকে এমন কোশ্চেন করতে হবে যেখানে কিন্তু তুমি রুট লার্নিং করতে পারবে না, মানে তোমাকে একটা কোশ্চেন যেটা দিয়ে দেওয়া হচ্ছে তুমি ওটা কোথাও থেকে টুকে লিখে নিতে পারবে না, এমন কোশ্চেন করতে হবে যেখানে, এমন কোশ্চেন করতে হবে যেটা বইতে নেই, ঠিক আছে? বইতে নেই, তোমাকে বইতে ওই সংজ্ঞাটা পড়ে নিজে থেকে বুঝেই অ্যান্সারটা দিতে হবে। দেন কি বলছে, ভ্যারাইটি রকম অ্যাসেসমেন্ট টুলসের ব্যবহার করতে হবে, ইন্টারনাল অ্যাসেসমেন্টের ব্যবহার করতে হবে, অর্থাৎ স্কুলের কলেজ মানে স্কুলের মধ্যে যে বা কলেজের মধ্যে যে ক্লাস নিতে নিতে এক্সাম, ঠিক আছে, সারপ্রাইজ টেস্ট নিয়ে নিল হট করে এরকম। দেন কি প্রমোট ডিজিটাল এবং প্র্যাকটিক্যাল ইভ্যালুয়েশন করতে হবে, অবজেক্টিভিটির ইভ্যালুয়েশন করতে হবে, রিডিউস হাই, অর্থাৎ অবজেক্টিভিটি অফ ইভ্যালুয়েশন অর্থাৎ আমার যে উদ্দেশ্য আগে থেকে থাকবে সেই উদ্দেশ্যগুলো ফুলফিল হচ্ছে কিনা আমি সেগুলো এক্সাম নেওয়ার পরে দেখব। রিডিউস হাই স্টেক নেচার এক্সাম, এখানে ক্রেডিট বেস এক্সাম নিতে হবে ওভার টাইমে, ঠিক আছে, এবং মডিউলার এক্সাম নিতে হবে, অর্থাৎ এক্সামগুলোকে যে মান সেগুলোকে কিন্তু উন্নয়ন করতে হবে এবং সেমিস্টার সিস্টেম করে দিতে হবে। দেন কি বলছে যে পার্সোনালাইজ লার্নিং অ্যাসেসমেন্ট করতে হবে, যে আমাদের যে প্রত্যেকের পোটেনশিয়ালিটি সমান নয়, প্রত্যেকের অ্যাসেসমেন্ট কিন্তু সেই জন্য ডিফারেন্ট টাইপের হওয়া উচিত, ঠিক আছে? কে কীরকম স্টুডেন্ট, তার কি পাস্ট হিস্ট্রি রয়েছে, এই সমস্ত কিছুর ওপর বেস করে অ্যাসেসমেন্ট নিতে হবে। কি মনে হয় আপনাদের, যে এটা কি আমাদের স্কুল লাইফে এখনো পর্যন্ত রিয়েল লাইফে করা কি আদৌ পসিবল? যদি পসিবল হয়েও থাকে তাহলে কি আদৌ আমাদের হচ্ছে, বা ইন ফিউচার কবে হবে বলে মনে হয়, রাইট? আচ্ছা, এবার আমরা পড়বো যে ডিফারেন্ট টাইপ অফ টেস্ট ইন এডুকেশন, এডুকেশনে কি কি টাইপের টেস্ট হয়, যেটার কিছুটা আমরা আগে পড়লাম, যে অ্যাচিভমেন্ট টেস্ট, যেখানে আমাদের নর্মাল যে স্কুলে যে টেস্ট হয়, ইউনিট টেস্ট, মিড টার্ম টেস্ট, বোর্ড এক্সাম, এগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট, ঠিক আছে? ডায়াগনোসিস টেস্ট কি, যেগুলোতে আমরা কোনো প্রবলেম খুঁজে বের করার চেষ্টা করি, সেটা হচ্ছে ডায়াগনোসিস টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট কি, আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটা জবের ইমপ্লিমেন্টের জন্য করা হয়, বা যখন টিচার রিক্রুট করা হয় সেই যে এক্সামগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, যেটা আপনারা আগে দিতে চলেছেন, যেখানে কোনো একটা স্পেসিফিক অ্যাবিলিটির ওপরে কিন্তু টেস্টটা নেওয়া হয়। আপনাদের যে এক্সামটা হবে সেই এক্সামটা কিসের ওপরে বেস করে হবে, আপনাদের টিচিং স্কিল, আপনাদের সাবজেক্ট নলেজ কতটা, এই জিনিসগুলোর উপরে বেস করে হবে, রাইট? তো ইন্টেলিজেন্স কি, যেখানে আমাদের আইকিউ সম্পর্কে জানা হয়, যে আমরা আমাদের আমাদের অ্যাবিলিটি, মেন্টাল অ্যাবিলিটি কতটা, সেটার উপরে বেস করে যে টেস্টটা নেওয়া হয়। প্রফিসিয়েন্সি টেস্ট কি, যেখানে আমাদের
আমাদের কোনো একটা সাবজেক্ট সম্পর্কে বা কোনো একটা অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের প্রফেশনালিজম কতটা রয়েছে, আমাদের সেই সাবজেক্টের সম্পর্কে আমাদের মাস্টারি কতটা রয়েছে, আমাদের স্কিল কতটা রয়েছে, এগুলো হচ্ছে নেওয়া হয়। পার্সোনালিটি টেস্ট কোনটা, যেখানে আমাদের পার্সোনালিটিটা কীরকম, আমাদের ইন্টারেস্ট কোন বিষয়ে রয়েছে, আমাদের ইমোশনাল প্যাটার্ন কীরকম, এগুলো টেস্ট নেওয়া হয়। ঠিক আছে, এছাড়া কি কি যে এছাড়া বেস্ট অন ফরম্যাট, কি কি ফরম্যাটে টেস্ট নেওয়া হয়, একটা অবজেক্টিভ টাইপের, একটা সাবজেক্টিভ টাইপের, যেটা আমাদের এমসিকিউ থাকে, আর সাবজেক্টিভ হচ্ছে এসে, কোশ্চেন, ডেসক্রিপটিভ, এগুলো থাকে। বেস অফ স্কোরিং, কোন কোন বেসিসে আমরা স্কোর দিই, যেটা বললাম যে নর্ম বেস আর ক্রাইটেরিয়া বেস। নর্ম বেস অর্থাৎ যে 70% যদি আমার এরকম হয় যে আমি অন্য স্টুডেন্টদের সঙ্গে অন্য স্টুডেন্টদের কম্পেয়ার করছি, আমি চাই যে আমার ক্লাসে 20% স্টুডেন্ট পাস করবে, ঠিক আছে, তো সেখানে আমি ফার্স্ট যে 20% স্টুডেন্ট পাস করবে, আমি তাদেরকে 20 অবধি যে হাইস্ট নাম্বার পাবে আমি তাদেরকে পাস করাবো, বাকি সবাইকে আমি ফেল করে দেবো। তারপর আমি জাজ করব যে ওই 20 স্টুডেন্টের সঙ্গে বাকি স্টুডেন্টদের তুলনা করব। ঠিক আছে, দ্যাট ইজ নর্ম রেফারেন্স টেস্ট। দেন কি ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। ক্রাইটেরিয়া রেফারেন্স কি, আমি চাই যে আমার ক্লাসে 50 জন যদি পরীক্ষা দেয় তার মধ্যে 40 যেই পাবে সেই পাস, তার মধ্যে 50 জনই 40-এর ওপরে পেতে পারে, সে 50 জনই পাস করবে। এইটা হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। ঠিক আছে, বেস অফ মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন, কি কি অ্যাডমিনিস্ট্রেশনের মোড থেকে থাকে, পেন্সিল পেপার টেস্ট দিয়ে থাকি আমরা, ওরাল বেসিসে টেস্ট দিয়ে থাকি, বা প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে থাকি, অনলাইন কম্পিউটার বেসড এক্সাম দিয়ে থাকি। ঠিক আছে, এগুলোতে বোঝার কিছু নেই। দেন টাইমের উপরে একটা ফোকাস করা হচ্ছে, স্পিড টেস্ট অ্যান্ড পাওয়ার টেস্ট। স্পিড টেস্ট কোনটা, যে কত তাড়াতাড়ি কে অ্যান্সার দিতে পারছে, যারা বেশি তাড়াতাড়ি অ্যান্সারটাকে সলভ করতে পারবে আমি সেই হিসাবে র্যাঙ্কিং দেব। ঠিক আছে, আর পাওয়ার টেস্ট কোনটা, যে কি কতটা প্রেশার নিতে পারছে, কে কতটা আন্ডারস্ট্যান্ড করতে পারছে, কে কত বেশি কোশ্চেন, বেশি মোর চ্যালেঞ্জিং কোশ্চেনের অ্যান্সার দিতে পারছে, তার বেসিসে আমি জাজ করব। ঠিক আছে, এইটাই হচ্ছে টাইম বেস টাইম বেসড টেস্ট। ঠিক আছে, দেন আমরা চলে যাব যে মেজারমেন্টের, আমরা কিছু মেজারমেন্টের টেস্ট করব। ঠিক আছে, কিভাবে কোন জিনিসগুলোকে আমরা মেজার করতে পারি, এখানে ডিফারেন্সিয়েট করেছি তোমাদের জন্য, যে আমরা ফার্স্টে ইন্টেলিজেন্ট টেস্ট করব। ঠিক আছে, ইন্টেলিজেন্ট টেস্ট কিন্তু দুভাগে ভাগ করা যায়, কি, একটা হচ্ছে ভার্বাল, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর একটা হচ্ছে গ্রুপ। এবার ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স টেস্ট কি, অর্থাৎ আমি এক একটা ব্যক্তিকে আলাদা আলাদা করে তার ইন্টেলিজেন্স জাজ করছি, দ্যাট ইজ ইন্টেলিজেন্ট টেস্ট। ইন্টেলিজেন্ট টেস্ট ইন্টেলিজেন্ট টেস্টকে এবার দুই ভাগে ভাগ করা যায়, কিভাবে, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। ভার্বাল অর্থাৎ যেটাকে আমি মুখে কথা বলছি বা হাতে লিখছি, এই জিনিসগুলো হচ্ছে ভার্বাল। আর নন ভার্বাল কি, যেটা আমি আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা অঙ্গভঙ্গির মাধ্যমে আমি টেস্ট নিয়ে নিচ্ছি, যেখানে আমি কোনো ভার্বাল ল্যাঙ্গুয়েজ ইউজই করছি না। হুম, তা আমরা এটা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে ভার্বাল ল্যাঙ্গুয়েজ আমরা কখন ইউজ করব, যখন আমি কারোর টেস্ট নিচ্ছি, আমি যে ভাষায় কথা বলি সেও সেম ভাষায় কথা বলে, বা আমি যে কালচারে বিলং করি সে সেম কালচারে বিলং করে। আর নন ভার্বাল টেস্ট কখন করব, যখন আমি তার ভাষা বুঝতে পারছি না, বা সে আমার ভাষা বুঝতে পারছে না, বা আমি তার কালচারে বিলং করছি না, তার কালচারের তার সংস্কৃতি আলাদা, আমার সংস্কৃতি আলাদা, আমার বলার ধরন আলাদা, তার ধরন আলাদা। নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট সবসময় এরকম হবে, যেই টেস্ট যেন ইউনিভার্সাল, সবাই একই জিনিস বোঝে। হুম, তো এই এই যে পার্থক্যটা, এবার পড়বো যে আমরা ভার্বাল টেস্টের মধ্যে কোন কোন টেস্টগুলো পড়ে এবং নন ভার্বাল টেস্টের মধ্যে কোন কোন টেস্ট। ঠিক আছে, এটা এটা সত্যি কথা বলতে বোঝার থেকে বেশি মুখস্থ করতে হবে, কিছু কিছু করার নেই। ঠিক আছে, ইন্টেলিজেন্ট টেস্টে ইন্ডিভিজুয়াল পড়ছি কিন্তু আমরা এখন, হ্যাঁ, তো ইন্ডিভিজুয়াল অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল ভাবে মানুষকে করা হয়ে থাকে। ইন্ডিভিজুয়ালি যে ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট কী কী রয়েছে, ভার্বালের মধ্যে হচ্ছে স্ট্যানফোর্ড বিন ইন্টেলিজেন্ট টেস্ট রয়েছে, যেটা অ্যালফোর্ড বিনে এবং লুইস টার্মান করেছে, যেখানে কিন্তু ভার্বাল রিজনিং, মেমোরি, ভোকাবুলারি ইনক্লুড এগুলো করা হয়। ঠিক আছে, দেন কি ওয়াইজ টেস্ট আছে, ওয়াইজ টেস্ট হচ্ছে ডেভিড হুইসলার, যেখানে কি কি সিমিলারিটিস রয়েছে, ভোকাবুলারি কি, অ্যারিথমেটিক, কম্প্রিহেনশন, এটা দেখা হয়। দেন
WISC একটা টেস্ট রয়েছে যেটা চিলড্রেনদের উপরে করা হয়। ডেভিড উইসলার যেটা করেছে যেটা হচ্ছে 6 থেকে 16 বছরের বাচ্চাদের জন্য ইনফরমেশন সিমিলারিটিস দেখার জন্য করা হয়। ক্যাটেলের একটি টেস্ট রয়েছে যেখানে কিন্তু অ্যানালাইটিক্যাল রিজনিং এবং স্কিল দেখা হয়, ঠিক আছে। দেন হচ্ছে ম্যাক কার্টলি হচ্ছে ভার্বাল টেস্ট করেছে, যেখানে উনি করেছেন কি ইয়ং চিলড্রেনদের ওপরে এই টেস্টটা করা হয়, যেখানে হচ্ছে ভার্বাল মেমোরি, তার ওয়ার্ড নলেজ কতটা সেগুলো দেখা হয়, ঠিক আছে। এবার আমরা চলে যাব ইন্ডিভিজুয়াল নন ভার্বাল টেস্টে, যেখানে আমরা কোনো রকম ভাষা বা কোনো একটা লেখা ইউজ করি না, যেখানে আমরা সিম্বল, প্যাটার্ন, শেপ এগুলোকে ইউজ করে থাকি, ঠিক আছে। যেখানে হচ্ছে রভেন প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কথাটা থেকেই আমরা এটাকে মনে রাখবো। ম্যাট্রিক্স মানে কি, যেটা আমাদের ছকের মাধ্যমে বোঝানো হয়, ঠিক আছে। আমরা তো পড়েছি না যে ফ্লেন্ডার্সের যে ম্যাট্রিক্স, তো সেই রকম মনে রাখবো ম্যাট্রিক্স থেকে। জন সি রেভেন কি করেছেন, যে অ্যাবস্ট্রাক্ট রিজনিং করেছে। অ্যাবস্ট্রাক্ট রিজনিং মানে কি, যেখানে সিম্বল ইউজ করা হচ্ছে। কালচার ফেয়ার, ল্যাঙ্গুয়েজ ফ্রি, এই টেস্টগুলো হচ্ছে এইভাবে করা হয়, ঠিক আছে। দেন কি হুইসলারের পারফরমেন্স সাব টেস্টও রয়েছে, যেখানে পিকচার দেখানো হয়, ব্লগ দেখানো হয়, বিভিন্ন রকম অবজেক্টিভ, অ্যাসেম্বলি, কোডিং এই জিনিসগুলো করা হয়, ঠিক আছে। দেন কি লেটার ইন্টারন্যাশনাল পারফরমেন্স টেস্টে কি হয়, কমপ্লিটলি নন ভার্বাল, ইউজ ফর চিলড্রেন হিয়ারিং ইম্পায়ারদের জন্য, মানে যারা শুনতে অসুবিধা হয় বা শোনার কোনো রকম অক্ষমতা রয়েছে তাদের জন্য এই টেস্টটা। গুড এনাফ হেনরিস ড্রয়িং টেস্ট, এখানে হচ্ছে চিলড্রেনরা বিভিন্ন রকম ড্রয়িং করে, সেই ড্রয়িংয়ের মাধ্যমে তার ইন্টেলিজেন্টটাকে আমরা বিচার করে থাকি। দেন কি নক্স ব্লকস ডিজাইন টেস্ট, এখানে বিভিন্ন রকম ব্লকস দেওয়া হয় এবং তার প্যাটার্ন অনুযায়ী সেই টেস্টটা করা হয়ে থাকে, ঠিক আছে। দেন কি মাজ টেস্ট, সে এখানে কি করা হয়, বিভিন্ন রকম ব্যাটারিজ, পার্ট অফ ব্যাটারিজ ইউজ করা হয়, যেরকম টেস্ট প্ল্যানিং, ভিজুয়াল মোটর কোঅর্ডিনেশন এগুলোর জন্য কিন্তু টেস্ট করার জন্য এই টেস্টটা ইউজ করা হয়, ঠিক আছে। সাম পার্টস অফ ব্যাটারিজ, অর্থাৎ এখানে বিভিন্ন রকম ছোট 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 যে বক্স টাইপের দিয়ে দেওয়া হয় এবং সেগুলোকে একসঙ্গে যোগ করতে বলা হয়, ঠিক আছে। সেটা যে যত তাড়াতাড়ি ব্লকগুলোকে যোগ করতে পারে বা যেই বেসিসে যোগ করে তার বেসিসে আমরা তাকে তার ইন্টেলিজেন্টটাকে জাজ করব, ঠিক আছে। এবার আমরা চলে যাব যে গ্রুপ টেস্টে, ঠিক আছে, যেটা বলছিলাম, যেই ইন্টেলিজেন্ট টেস্টগুলো আমরা অনেকজনকে একসাথে নিয়ে করতে পারি সেটা হচ্ছে গ্রুপ টেস্ট। এবার সেই গ্রুপ টেস্টের মধ্যেও আবার ভার্বাল আর নন ভার্বাল ভাগ রয়েছে, ঠিক আছে। ভার্বাল টেস্ট কোনগুলো, যেখানে আমরা দেখবো যে আমরা কোনো ভাষা, রিটেন বা লিসেনিং এগুলো আমরা ইউজ করি, যেরকম আর্মি আলফা টেস্ট। আর্মি অর্থাৎ যেখানে অনেক ব্যক্তিকে একসঙ্গে, আর্মি কার আছে কাদেরকে বলা হয়, যেখানে অনেক মানুষ একসাথে রয়েছে, রাইট। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার, যখন ওয়ার্ল্ড ওয়ার 1-এ, ওয়ার্ল্ড ওয়ার 2-তে আই গেস, যখন এই টেস্টটা ইনভেন্ট করা হয়েছিল, যখন অনেক আর্মির প্রয়োজন ছিল, আর তখন এমন করা হয়েছিল যে এই টেস্টটার মাধ্যমে যে এত এতটা ইন্টেলিজেন্স যার মধ্যে থাকবে আমরা তাদেরকেই আর্মি বানিয়ে নেব। সেই টেস্টটা করার সময় এতটাই অরাজকতা ছিল, এতটাই পরিস্থিতি উৎপন্ন হয়েছিল যে যার জন্য তাদের কাছে মিনিমাম সময়টুকু ছিল না যে তারা এত ভাবনা চিন্তা করে কিছু করবে, যে ইন্ডিভিজুয়াল ভাবে ইচ অ্যান্ড এভরি ওয়ানকে টেস্ট করবে। সে কারণে ওরা খুব তাড়াতাড়ি ভাবে টেস্ট করার জন্য যে কে ইন্টেলিজেন্স, কার ইন্টেলিজেন্স কতটা, সেটার জন্য এই টেস্টগুলো ইনভেন্ট করা হয়েছিল, ঠিক আছে। তো এখানে কি করা হয়েছিল, বিভিন্ন রকম ভার্বাল গ্রুপ ইন্টেলিজেন্স, বিভিন্ন রকম ভার্বালি হয়তো কোশ্চেনের মাধ্যমে বা টেস্ট নেওয়া হয়েছিল, ভোকাবুলারি, অ্যারিথমেটিক টেস্ট নেওয়া হয়েছিল, এগুলোর মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল। দেন কি হোয়াট ইজ সেলফ অ্যাডমিনিস্ট্রেটিভ টেস্ট অফ মেন্টাল অ্যাবিলিটি, এখানে ওয়াইডলি ইউজ ইন স্কুল, তারপর লজিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক, ভোকাবুলারি এগুলোর মাধ্যমে টেস্টটা করা হয়। দেন কি লর্ডস থর্নডাইক ইন্টেলিজেন্ট টেস্ট, যেখানে কি ভার্বাল রিজনিং, প্যারাগ্রাফ, কম্প্রিহেনশন এগুলোর মাধ্যমে করা হয়। দেন হচ্ছে ক্লেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, এখানে হচ্ছে ভার্বাল এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি ক্লিনিক্যাল ওয়ার্কের মাধ্যমে কিন্তু টেস্ট করা হয়। দেন কি CTMM, ক্যালিফোর্নিয়া টেস্ট অফ মেন্টাল ম্যাচুরিটি, এখানে মেন্টাল ম্যাচুরিটি কতটা তা দেখার জন্য মেজার রিজনিং, মেমোরি, ল্যাঙ্গুয়েজ, কম্প্রিহেনশন এগুলো কিন্তু গ্রুপের মধ্যে করা হয়ে থাকে। দেন আমরা পড়বো নন ভার্বাল, গ্রুপের মধ্যে নন ভার্বাল টেস্ট কোথায় আছে, ওটা ছিল আর্মি আলফা আর এটা হচ্ছে আর্মি বেটা, যেখানে হচ্ছে কোন
কোনো রকম যেন এমন এমন অনেক মানুষ থাকতেই পারে যেই দেশে হয়তো ওয়ার্ল্ড ওয়ারটা হচ্ছে, সেই দেশের অন্য দেশের কোনো একটা মানুষের প্রয়োজন রয়েছে, বা তার হয়তো আর্মি হওয়ার স্ট্রেংথ রয়েছে, বা সে হয়তো মুখে কথা বলতে পারে না, বা তার অন্য কোনো ইম্পায়ারমেন্ট রয়েছে। তখন এই টেস্টটাকে অ্যাপ্লাই করে এটা যাচাই করা হবে যে তার ইন্টেলিজেন্সটা রয়েছে কি না আর্মি হওয়ার। সেটার জন্য এটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এটা ইউএস আর্মিতে করা হয়েছিল, যেখানে হচ্ছে ইলিটারেট যারা, নন ইংলিশ স্পিকিং যারা, তাদের জন্য এই সিম্বল এবং পিকচারের মাধ্যমে টেস্টটা করা হয়েছিল। তারপর কি রেভেন্স স্ট্যান্ডার্ড প্রোগ্রেসিভ ম্যাট্রিক্সের মাধ্যমে, এখানেও ম্যাট্রিক্স রয়েছে। সো আমরা বলতে পারি এটা নন ভার্বাল, যেখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাবস্ট্রাক্ট রিজনিং, প্যাটার্ন, এগুলো দেখিয়ে টেস্ট করা হয়েছিল। ক্যাটেলে কালচার ফ্রি টেস্টে কি করা হয়েছিল, বিভিন্ন রকম এলিমিনেট কালচার কোনো রকম কালচারের কথা না ভেবে, এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিজ যেন না আসে, এবং ফ্লুইড ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু এই টেস্টটা করা হয়েছিল। আমরা জানি ক্যাটেলের সঙ্গে কিন্তু আমরা ফ্লুইডটাকে ইনক্লুড করতে পারি, ঠিক আছে, ফ্লুইড ইন্টেলিজেন্স যেটা। দেন কি নন ভার্বাল, এটা তো বলাই হয়েছে যে নর্মাল রিজনিং, তো এটা মনে করতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, যেখানে ভিজুয়াল প্যাটার্নস এবং সিকোয়েন্স দেখানো হয়েছিল। দেন কি নাগলেরি হচ্ছে নন ভার্বাল অ্যাবিলিটিস, NNAT, যেখানে হচ্ছে স্কুলের গিফট আইডেন্টিফিকেশন, নন ল্যাঙ্গুয়েজ বেসড টেস্ট করা হয়েছিল, ঠিক আছে। এবার আমরা যাব যে ইন্টারেস্ট। আমরা ইন্টারেস্টটাকে মেজার করার জন্য যে যে টেস্টগুলো করবো, অর্থাৎ আমাদের কোন কোন বিষয়ে আগ্রহ রয়েছে, ঠিক আছে, সেটা আমরা এডুকেশনের পার্সপেক্টিভ দেখবো অবশ্যই, যেখানে বলা হচ্ছে সেলফ রিপোর্ট ইনভেন্টরি, ঠিক আছে। এখানে আমি ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে সেলফ রিপোর্ট ইনভেন্টরিতে কি হচ্ছে, যে মেজার করা হচ্ছে যে তার ভোকেশনাল স্কিল কতটা, তার ফিল্ড কোন বিষয়, আর্ট, সায়েন্স, বিজনেসের ব্যাপারে তার কতটা ইন্টারেস্ট রয়েছে, সেটা দেখার জন্য আমরা স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টরি টেস্ট করব। কুডার পারফর্ম প্রেফারেন্স টেস্ট কি, যেখানে হচ্ছে বিভিন্ন রকম পেয়ার চয়েস দেওয়া হবে, এডুকেশন বা অকুপেশনাল গাইডেন্স দেওয়া হবে, যার ভিত্তিতে আমরা দেখব যে কার ইন্টারেস্ট রয়েছে। ভোকেশনাল প্রেফারেন্স কি, যে দেখব যে তার রিয়েলিস্টিক বা ইনভেস্টিগেশন করার ক্ষমতা বা তার আর্টিস্টিক ক্ষমতা কতটা, তার বেসিসে আমরা তার পার্সোনালিটিটার টাইপস দেখে তার ইন্টারেস্ট যাচাই করব। দেন কি ক্যাম্পবেল ইন্টারেস্ট এবং স্কিল সার্ভে, তারপর হচ্ছে তা এর মাধ্যমে কিন্তু আমরা কি করি, মেজার বোথ ইন্টারেস্ট অ্যান্ড সেলফ অ্যাসেস স্কিল দেখবো, ঠিক আছে, তার সে নিজেকে কতটা ইভালুয়েট করতে পারছে। দেন কি থার্স্টানে কিন্তু আমরা কি দেখি, যে গ্রুপ ইন্টেলিজেন্ট, ঠিক আছে, তো সেখানে আমরা কি দেখবো, যে অকুপেশন ইন্টেলিজেন্ট কতটা, এবং হাই স্কুল এবং কলেজ স্টুডেন্টদের সেই যে অকুপেশন, অর্থাৎ হাই স্কুল এবং কলেজের স্টুডেন্টরা কোন অকুপেশনে যেতে চায়, কে কি হতে চায়, আমরা এরকম জিজ্ঞাসা করি না যে কে কি হতে চায়, বলো তুমি ইন ফিউচারে কি হতে চাও, তোমার অকুপেশন কি হতে চায়। তো তার বেসিসে আমি তার ইন্টারেস্টটা যাচাই করবো, যে যে যেটা বলছে হতে চায় হাই স্কুলে অবশ্যই, কারণ কি প্রাইমারি স্কুলে তো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, ঠিক আছে, বাট হাই স্কুল যেতে যেতে বা কলেজ যেতে যেতে সে কিন্তু তার গোলটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। এবার আমরা পড়বো যে আর কি কি মেথডে হতে পারে, যে চেকলিস্টের মাধ্যমে আমরা দেখতে পারি। হুম, তো আমরা কি দেখবো, যে চেক লিস্টের মাধ্যমে, যে আমরা একটা লিস্ট তৈরি করব, এবং সেই লিস্টে আমরা দেখব যে বিভিন্ন বিষয়ে ইন্টারেস্ট আসার জন্য বিভিন্ন রকম অপশন দিয়ে রেখে দেবো, হ্যাঁ, যেমন কি রিডিং, গার্ডেনিং, পেন্টিং, স্পোর্টস, এইসব বিভিন্ন রকম অপশন দিয়ে রেখে দেবো। এবার আমি দেখব যে কে কতগুলো টিক করছে, তার বেসিসে আমি বুঝতে পারবো যে এই পার্সনটার কোন কোন বিষয়ে ইন্টারেস্ট রয়েছে। এছাড়া কি আমি ইন্টারভিউ নিয়ে জানতে পারি যে তার কোন কোন বিষয়ে ইন্টারেস্ট রয়েছে। দেন আমি কি তাকে অবজার্ভ করবো যে সে কেমন বিহেভিয়ার করছে, সে কোন বিষয়গুলোর উপরে ফোকাস করছে। আমি যদি দেখি যে কেউ হয়তো কো কারিকুলার অ্যাক্টিভিটি বা স্পোর্টসে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, কিন্তু তার হয়তো ক্লাসরুমে ক্লাস করতেই ভালো লাগছে না, সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে সে কিন্তু স্পোর্টসে বেশি ইন্টারেস্টেড, ঠিক আছে। দেন কি ইউজ অফ ইন্টারেস্ট টেস্টে আমরা কি দেখবো, যে এগুলো আমরা কোথায় ইন্টারেস্ট টেস্টটা আমরা কেন করব, আমরা এডুকেশনে কেন ইন্টারেস্ট টেস্ট করবো, এটা করে আমাদের কি লাভ হবে, আমার তার কেরিয়ার এবং ভোকেশনাল গাইডেন্স দিতে সুবিধা হবে, আমার তার সে কোন স্ট্রিমে পড়াশোনা করবে সেটা বলতে সুবিধা হবে, তার পার্সোনালিটি কী করে আরও বেশি বিকাশ করা যায় বা ডেভেলপ করা যায় সেটা বলতে সুবিধা হবে, কারিকুলাম প্ল্যানিং করতে সুবিধা হবে, এবং কাউন্সিলিং করতে এবং অ্যাডভাইস দিতে সুবিধা হবে।
ঠিক আছে, এভরিথিং ইজ রিলেটেড টু এভরিথিং। ঠিক আছে, এবার আমরা পড়বো যে পার্সোনালিটি কি কি দেখবো, যে আমরা পার্সোনালিটি মেজারমেন্ট করতে কি করি। পার্সোনালিটি অর্থাৎ আমাদের ব্যক্তিত্ব, বিভিন্ন মানুষের ফিলিংস, বিহেভিয়ার, থটের উপরে বেসিস করে তার পার্সোনালিটি তৈরি হয়। এটা আমরা আগেও পড়েছি। তো এবার আমরা দেখবো যে এটা আমরা কি করে টেস্ট করতে পারি, যে কোন মানুষ কি পার্সোনালিটি। ঠিক আছে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড এটা আমরা দু রকম বেসিসে টেস্ট করতে পারি, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে প্রজেক্টিভ। ঠিক আছে, তো অবজেক্টিভে কি বলা হচ্ছে, যে অবজেক্টিভ টেস্টে যেটা রয়েছে যে মিনেসোটা মাল্টিপল পার্সোনালিটি ইনভেন্টরি, এই টেস্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে তখন করা হয় যখন কেউ তার কোনো একটা পার্সোনাল প্রবলেমের জন্য সে কাউন্সিলিং করাতে গেছে। আমার সবার ফার্স্টে জানতে হবে সে কি টাইপসের মানুষ। সে যদি এমন টাইপসের মানুষ হয় যে সে নিজের খারাপ কথাগুলো শুনতেই পারে না, বা তার পার্সোনালিটি যদি এরকম হয় যে সে কোনো একটা এমন একটা কথা শুনলেই ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, আমি তাকে সেই কথাটা বলতে পারবো না। তো এটা জানার জন্য আমাকে আগে তার কাউন্সিলিং তাকে তার পার্সোনালিটি টেস্ট করতে হবে আমাকে। তো কিভাবে করতে পারি, মিনেসোটা মাল্টিফেস পার্সোনালিটি ইনভেন্টরি, এটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড অ্যান্ড ডায়াগনোসিস সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলোকে, প্রবলেমগুলোকে সলভ করব, এবং আমরা এটাকে বিভিন্ন রকমভাবে টেস্ট করব। ঠিক আছে, দেন কি বলছে, আইসনিক পার্সোনালিটি কোশ্চেনিয়ার, যেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম তার সে কি এক্সট্রোভার্সন নাকি তার কোনো নিউরোটিজম, অর্থাৎ সে হয়তো ডিপ্রেশনে থাকে কিন্তু তাও সে জানছে সে ডিপ্রেশনে রয়েছে তবু সে ডিপ্রেশনে থাকছে, নাকি সে বুঝতেই পারছে না যে তার ডিপ্রেশন রয়েছে, দ্যাট ইজ সাইকোটিজম। ঠিক আছে, নাকি সে খুব বেশি তার মনের কথা বেশি শেয়ার করে দেয়, নাকি সে একটু গোপনীয়, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, দেন কি মেয়ার ব্রিগরিস অফ ইন্টিগ্রেটেড MBTI, এখানে কি টেস্ট করা হয়, যে তার আইডেন্টিফাইস তার 60, আমরা যে জানি যে জং এর যে থিওরিটা রয়েছে যেটার মধ্যে 16 টাইপ পার্সোনালিটি টেস্টের কথা বলা হয়েছে, যেখানে সে কি খুব বেশি হ্যাপি থাকে, নাকি সে খুব দুঃখে থাকে, নাকি সে 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 কি খুব বেশি অ্যাট্রাকটিভ, নাকি সে খুব একটা অ্যাট্রাকটিভ নয়, তাকে কেউ খুব একটা পছন্দ করে না, নাকি সে যেখানে যায় সেখানটা খুব হ্যাপি হ্যাপি হয়ে যায়, নাকি যেখানে যায় সেখানে খুব ডিপ্রেসিভ হয়ে যায়, নাকি সে খুব সবার সাথে খুব মিলেমিশে কথা বলে, নাকি সে খুব চুপচাপ থাকে। এই যে জিনিসগুলো এরকমভাবে 16টা পার্সোনালিটি আছে যার বেসিসে আমরা টেস্ট করে জানতে পারি তার পার্সোনালিটি। ঠিক আছে, দেন কি বিগ 5 পার্সোনালিটি ইনভেন্টরি, যেখানে কিন্তু আমরা ওপেননেস, কনসিয়াসনেস, এক্সট্রাভার্সন, নাকি সে অ্যাগ্রিবলনেস এবং নিউরোটিজম, নাকি এই 5টা ট্রেস সম্পর্কে আমরা ডিসাইড করেও কিন্তু আমরা পার্সোনালিটি জানতে পারি। দেন আর কিভাবে জানতে পারি, সেটা হচ্ছে 16 পার্সোনালিটি টেস্ট। ক্যাটেলেরও 16 পার্সোনালিটি টেস্ট আছে, যেখানে তার কেরিয়ার এবং পার্সোনাল গাইডেন্সের জন্য আমরা এটাকে ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা প্রজেক্টিভ টেস্ট সম্পর্কে পড়বো। প্রজেক্টিভ টেস্ট কি, যেখানে হচ্ছে তার প্রজেক্ট দেয়ার ইনার থট, ফিলিংস, কনফ্লিক্ট, এগুলো সম্পর্কে জানবো। আমরা যেটা অবজেক্টিভ পড়লাম সেখানে কিন্তু আমরা ফিক্সড কিছু অপশন আছে, অর্থাৎ ট্রু, ফলস, মাল্টিপল চয়েস, এই রকম বেসিসেই আমরা কোশ্চেন করতে পারি, হ্যাঁ বা না, নাকি সে ইন্ট্রোভার্ট, নাকি সে এক্সট্রোভার্ট, নাকি সে হ্যাপি, নাকি সে স্যাড, এরকম কোশ্চেন। আর প্রজেক্টিভ টাইপ কি, তাকে একদম ডিটেলসে ইন ডেপথ আমি তাকে তার পার্সোনালিটিটাকে জানার চেষ্টা করছি। ঠিক আছে, তার মধ্যে কি কি রয়েছে, রজার ইন ব্লক টেস্ট, যেখানে হচ্ছে 10 রকমের ব্লগস দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তার মধ্যে তাকে বলা হচ্ছে, অর্থাৎ 10 রকমের এরকম কিছু কার্ডস দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, সেরকম কার্ডস দিয়ে আমি বললাম, সেই কার্ডসগুলোতে বিভিন্ন রকম ফটো দেখানো হচ্ছে। ঠিক আছে, সেই ফটোগুলোর মধ্যে কিছু মিনিংফুল কিছু নেই, কিন্তু আমি তাকে বলছি তোমার এই কার্ডটা দেখে কি মনে হচ্ছে, সে তার পার্সোনালিটি ওয়াইজ তার ভিতর থেকে মিনিংটাকে বের করে আনবে আর সে আমাকে একটা গল্প শোনাবে। দ্যাট ইজ রজার ইন ব্লক টেস্ট। ঠিক আছে, আমি এই টেস্টগুলোকে পুড়িয়ে নিয়ে দেন আমি এই টেস্টগুলোর ফটো আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেন হচ্ছে ট্যাট। ট্যাটে কি বলা হচ্ছে, যে আমি একটা পিকচার দেখাচ্ছি এবং তার বেসিসে আমি তাকে স্টোরি শোনাতে বলছি। ঠিক আছে, এবং তার মধ্যে থেকে আমি ওর ইমোশনটাকে বের করছি। দেন কি বলছে, সেন্টেন্স কম্প্রিহেনশন টেস্ট, আমি একটা ইনকমপ্লিট সেন্টেন্স দিয়ে দিচ্ছি, আই অ্যাম হ্যাপি ওয়েন, অর্থাৎ আমি তাকে বলছি যে তুমি খুব খুশি হও কখন, তখন সে আমাকে হয়তো বলছে একটা কথা বললো, তার কথার পরিপ্রেক্ষিতে
আমি তাকে আবার কোশ্চেন করলাম। এরকম ভাবে যে টেস্টগুলো হয় সেটা হচ্ছে সেন্টেন্স কম্প্রিহেনশন টেস্ট, ঠিক আছে। দেন কি ড্র পার্সন টেস্ট, যেখানে পার্সোনালিটি টেস্ট ইনফর্ম ফ্রম ড্রয়িং, যেখানে আমি তাকে বলছি যে একটা কিছু একটা টপিক বললাম বা আমি কিছু একটা ড্রয়িং দেখালাম, একটা হয়তো আমি জাস্ট একটা একটা বড় একটা মাঠ রয়েছে আর তার মাঝখানে একটা বাড়ি রয়েছে, আমি বললাম যে তোমার এই ড্রয়িংটা দেখে কি মনে হচ্ছে বল। বা আমি অনেক সময় হয়তো তাকে বললাম যে তোমার যা মনে আসছে তুমি ড্রয়িং করো। এই টেস্টটা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট কি, যে সাবজেক্ট রেসপন্স ওয়ার্ড দ্য ফার্স্ট থিংস অ্যান্ড কেম টু মাইন্ড। অর্থাৎ আমরা এরকম ছোটবেলায় এরকম খেলেছি না, যে আমি তোমাকে একটা কথা বলছি তার পরিপ্রেক্ষিতে তোমার কি ওয়ার্ড মাথায় আসছে। মানে আমি তাকে বলছি, ধরো বললাম যে মেঘ, সে বললো বৃষ্টি। আমি তাকে বললাম যে আকাশ, সে বলছে সূর্য। এরকম বেসিসে আমি তাকে বিভিন্ন রকম কোশ্চেন করবো, যখন তোমার পার্সোনালিটি জানার চেষ্টা করব আমি তখন তাকে বলবো যে হ্যাপিনেস, তার পরিপ্রেক্ষিতে সে কি বলছে। বা আমি তাকে বলছি যে খুব দুঃখ, তখন সে কি বলছে, ঠিক আছে। বা আমি তাকে বলছি যে ডিপ্রেশন, তার পরিপ্রেক্ষিতে সে কি বলছে। এই যে জিনিসগুলো, দ্যাট ইজ ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, যেখানে আমরা তার ইন ডেপথ ডিটেলস জানার চেষ্টা করছি। পার্সোনালিটি টেস্টের মধ্যে এবার ইউজ অফ পার্সোনালিটি টেস্ট কি, এই টেস্টগুলোকে আমরা কখন ইউজ করতে পারি, কেরিয়ার গাইডেন্সের জন্য অবশ্যই, তার জব সিলেকশনের জন্য, তার ক্লিনিক্যাল এবং ইমোশনাল ডিসঅর্ডার প্রবলেমগুলোকে সলভ করার জন্য, তার সোশ্যাল বিহেভিয়ার এবং ইন্টারপার্সনাল অর্থাৎ লোকের সঙ্গে একে অপরের সঙ্গে যে বিহেভিয়ার, অপরের সঙ্গে যে তার রিলেশন সেটাকে ঠিক করার জন্য, এবং তাকে কাউন্সিলিং করানোর জন্য, এবং তাকে সাইকোথেরাপি দেওয়ার জন্য, ঠিক আছে। কনক্লুশন কি, personality tests are powerful tools এবং assessing the personal social behavior accept an individual and choice test depends on purpose and population being tested and either conscious and unconscious state, ঠিক আছে। অর্থাৎ এখানে বলছে এগুলো খুবই পাওয়ারফুল টুল, কিসের ক্ষেত্রে, তার ইমোশনাল সোশ্যাল এবং বিহেভিয়ারটা জানার ক্ষেত্রে, এবং এর পারপাস হচ্ছে মানুষের যে আমাদের যে একটা ব্যক্তি যে যে বিং, সে যে কিরকম টাইপের মানুষ, তার হিউম্যান বিংটা সে কিরকম সেটা টেস্ট করার জন্য, এবং তার আনকনসিয়াস মাইন্ডে বা কনসিয়াস মাইন্ডে কি রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করার জন্য আমরা এই টেস্ট করে থাকি। তো আমি যেটা বললাম যে আমি এই টেস্টগুলো দেখাবো, ঠিক আছে। এখানে যে যে টেস্টগুলো রয়েছে সেই টেস্টগুলোর আমি কিছু ফটো দেখাবো। এটা হচ্ছে রজার ইনব্লকস টেস্ট। এখানে যেরকম একটা টেস্টের আমরা ফটো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে ফটোটাতে কি দেখাচ্ছে, যে একটা কিছু একটা রয়েছে, ঠিক আছে, এটার কিন্তু কোনো মিনিং নেই, ইটস জাস্ট মিনিংলেস, বাট আমি ওকে বলবো যে এটা কি। আমি যদি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কি মনে হচ্ছে, কেউ বলবে এটাকে তার বাদুড় মনে হচ্ছে অর্থাৎ ব্যাট মনে হচ্ছে, কেউ বলবে এটাকে বাটারফ্লাই মনে হচ্ছে, কেউ আরো অনেক কিছু বলতে পারে, এটাকে লিভস বলতে পারে, কোনো রকম পাতা মনে হচ্ছে, বা কোনো রকম এক ধরনের ইনসেক্টস মনে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সে বলতেই পারে, ঠিক আছে। এইটা হচ্ছে রজার ইনব্লকস টেস্ট। আচ্ছা, এবার আমরা দেখব ট্যাট। আমরা যে ট্যাট টেস্টার কথা বললাম, যে সেটা থেকে সেটার যে কার্ডগুলো হয় সেটা হচ্ছে এরকম টাইপের হয়, যেটাতে আমি বলছিলাম যে এমন একটা টেস্ট যেখানে একটা ফটো দেখানো হচ্ছে, এটা জাস্ট এমনি একটা ফটো, ঠিক আছে। বাট আমি যার টেস্টটা নেব, আমি তাকে জিজ্ঞাসা করব যে তুমি বলো যে এই যে ফটোটা দেখলে, এই ফটোটা দেখে তোমার কি মনে হচ্ছে। কেউ হয়তো এরকম বলতে পারে যে তার মনে হচ্ছে যে এখানে একটা মেয়ে রয়েছে, হুম, আর তার পিছনে কোনো একটা বয়স্ক মহিলা রয়েছে, যে কিন্তু এর ভালো চাইছে না, এ খারাপ চোখে দেখছে, আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে। তো বাট যাই হোক, যদি এইরকম কেউ কথাটা বলে, আমি কিন্তু তাকে মনে করতে পারি সে কিন্তু সহজে কাউকে বিশ্বাস করে না, তার পার্সোনালিটি, সে একটু সন্দেহবাতিক রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমি বলতে পারি, ঠিক আছে। বা হয়তো কেউ বলতে পারে যে ইনি হয়তো একজন মহিলা, এটা হচ্ছে তার মা, ঠিক আছে। সে বলতে পারি যে তার হয়তো মায়ের প্রতি খুব একটা ভালো ফিলিংস রয়েছে, তার মার সঙ্গে সম্পর্কটা খুব ভালো রয়েছে, এরকম আমি জাজ করতে পারি এই কথাবার্তার পরিপ্রেক্ষিতে। এইটা হচ্ছে ট্যাগ টেস্ট, ঠিক আছে।
আচ্ছা, যেটা বললাম যে ড্র আ পার্সন টেস্ট, যেটা বেশিরভাগ ক্ষেত্রে বললাম যে চাইল্ডদের ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে কি হচ্ছে যে আমি কোনো একটা চাইল্ডকে কোনো একটা ফটো আঁকতে বলেছি। এখানে হয়তো সে বিভিন্ন রকমের ফটোগুলো এঁকেছে, আর এর পরিপ্রেক্ষিতে সে বলতে চাইছে যে তার ফ্যামিলিতে কে কে রয়েছে। এখানে সে এখানে কোনো একটা মেয়ের ছবি আঁকতে চেয়েছে, এখানে হয়তো এটা হয়তো সে একটা তার টেডি বিয়ারের ছবি আঁকতে চেয়েছে, বা তার কাছে একটা পুতুল রয়েছে যেটা তার কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কেউ একটা শুয়ে রয়েছে, বা সে হয়তো কিন্তু সে কিন্তু হাসছে না। তো এর পরিপ্রেক্ষিতে আমরা কিছু জিজ্ঞাসা করতে পারি যে তুমি এটা কাকে আঁকতে চেয়েছো, এর এর মুখটা এত স্যাড কেন রয়েছে, বা এরকম শুয়ে কেন রয়েছে। এইভাবে কিন্তু আমরা তার ভিতরের জিনিসগুলোকে, আনকনসিয়াস জিনিসগুলোকে বের করে আনতে পারি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, যেটা বলছিলাম যে আমি এরকমভাবে একটা লিস্ট দেখাবো এবং তাকে জিজ্ঞাসা করবো তুমি বলো যে আমি এক একটা ওয়ার্ড বলছি, তার পরিপ্রেক্ষিতে তোমার কোন ওয়ার্ডটা সবার ফার্স্টে মাথায় আসছে। আমি তাকে বললাম ইজি, ahead, স্যাক্রিফাইস, ত্যাগ করা। ঠিক আছে, বলছি স্যাক্রিফাইস শুনতেই তোমার কার কথা মাথায় আসছে, হ্যাপি শুনতেই তোমার কার কথা মাথায় আসছে, স্যাটিসফ্যাকশন শুনতে তোমার কার কথা মাথায় আসছে, এনকারেজ শুনতে কার কথা মাথায় আসছে। এই যে জিনিসগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা জাজ করতে পারি। ঠিক আছে, সো দ্যাটস অল অ্যাবাউট ইট। তো এটাই ছিল আপনাদের এই ইউনিটটা। আমি যতটা ইন্টারেস্টিং করে পড়ানো সম্ভব পড়াতে পেরেছি আশা করি। সো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ক্লিক দ্য লাইক বাটন, অ্যান্ড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এরকম আমরা পরের ভিডিওতে আবার একটা ইউনিট নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।